হ্যালো এভরিওয়ান, আই এম অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ইউথ স্টোরি। আজকে আমরা ইংলিশ গ্রামারের উপর একটি খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটি পার্ট নিয়ে আলোচনা করব, যেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বিষয়টি আরও দুটো নামে পরিচিত। ফার্স্ট সিনট্যাক্স এবং আরও একটি হলো কনকর্ড। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটি জানার পূর্বেই আমাদের প্রত্যেকেরই জানা উচিত হোয়াট ইজ সাবজেক্ট। ম্যাথমেটিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রিকে ভেবে নিও না, একদমই কিন্তু এটা তাই নয়। এখানে সাবজেক্ট হলো গ্রামাটিক্যাল পার্ট অফ এ সেন্টেন্স। তো কি এই সাবজেক্ট? সাবজেক্ট as a living being or non-living being may be a noun or a pronoun in a sentence। অর্থাৎ কোনো ওয়ার্ডকে সাবজেক্ট হতে গেলে সজীব বা নির্জীব বস্তু হিসেবে নাউন অথবা প্রোনাউন হতে হয়। ওকে, অ্যান্ড আমাদের নেক্সট কোশ্চেনটি হলো হোয়াট ইজ ভার্ব। হ্যাঁ, আর ভার্ব তো তোমরা প্রত্যেকেই জানো। ভার্ব মূলত সেন্টেন্সে দু ধরনের রোল প্লে করে। কখনো কখনো দেখি আমরা ভার্ব সেন্টেন্সে কোনো অ্যাকশন প্লে করে অথবা কখনো কোনো স্টেটকে রিপ্রেজেন্ট করে। যেমন যদি বলা হয় অ্যাকশন হিসেবে কীভাবে ভার্ব প্লে করে, যেমন রিড মানে পড়া, প্লে মানে খেলা করা, এগুলো একটা অ্যাকশনকে বোঝানো হচ্ছে, তাই না? এবং অন্যদিকে যদি বলা হয় স্টেট বা স্টেটিভ ভার্বগুলো কি, অর্থাৎ যেখানে একটা ভার্বের স্টেটকে রিপ্রেজেন্ট করা হবে। যেমন যদি বলি দ্য আইস ইজ কুল, অর্থাৎ এখানে বলা হলো এই যে আইস, এখানে আইসের অবস্থাটা কুল, এটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব। ইজটা হলো এখানে একটা স্টেটিভ ভার্ব। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আরো ডিটেলে পরে জানবো। জাস্ট লেটস মুভ অ্যাহেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি একটি খুবই সিম্পল একটা টপিক, দ্যাট ইজ বেসিক্যালি বেসড অন টু বেসিক রুলস। রুল নাম্বার 1 says that subject is singular, verb is singular. That means যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে বসে তখন আমরা তার ভার্বটিকেও সিঙ্গুলার রূপেই ব্যবহার করি। যেমন বিষয়টিকে একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি বুঝি, গ্রিটা রাইটস আ লেটার। এখানে গ্রিটা হলো একটি নাউন এবং এটি একটি সিঙ্গুলার নাউন। কেন? এখানে একটি মাত্র মেয়েকে আমরা এখানে বোঝাচ্ছি, এবং রাইটস হলো এখানে একটি সিঙ্গুলার ভার্ব। শি লাভস দ্য নেচার। যদি আমরা এখানে নাউনের পরিবর্তে একটি প্রোনাউনকে ইউজ করি, অর্থাৎ শি, এখানে শিটি হলো সাবজেক্ট এবং এটি অবশ্যই একটি প্রোনাউন, এবং এখানে শি হলো একটি সিঙ্গুলার সাবজেক্ট, এবং যে জন্য ভার্বও এখানে সিঙ্গুলার হিসেবে লাভসকে আমরা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। রুল নাম্বার 2 says that subject is plural, verb is plural. That means যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হিসেবে বসে তখন আমরা সেই সাবজেক্টের ভার্বটিকেও প্লুরাল হিসেবেই ইউজ করি। এই বিষয়টিকে আরও একটি এক্সাম্পল সহযোগে আমরা সহজ করে বুঝি। পিপল আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এই সেন্টেন্সটিতে পিপল হলো একটি সাবজেক্ট, যেটি অবশ্যই একটি প্লুরাল সাবজেক্ট, এবং এখানে আর, এই আর হলো একটি প্লুরাল ভার্ব। আরও একটি নেক্সট এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখি। উই আর প্ল্যানিং টু ভিজিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সের সাবজেক্টটি হলো উই, এবং এখানে উই হলো একটি প্রোনাউন, এবং এখানে উইকে আমরা প্লুরাল প্রোনাউন হিসেবে এবং প্লুরাল সাবজেক্ট হিসেবে ইউজ করেছি, এবং সঙ্গে সঙ্গে তার ভার্বটি আমরা প্লুরাল হিসেবে দেখতে পাচ্ছি যে আর, এই ভার্বটি এখানে প্লুরাল ভার্ব। ওকে, সো লেটস মুভ অ্যাহেড। তাহলে এবার প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে এগ্রিমেন্টটা আসলে ঠিক কিভাবে তৈরি হয়। যদি বলা হয় তাহলে আমরা ঠিক এভাবেই বলবো, ইন জেনারেল দ্য ভার্বস এগ্রি উইথ দ্য সাবজেক্টস ইন নাম্বার অ্যান্ড পার্সন ইন আ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সের ভার্ব সর্বদা সাবজেক্টের নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করেই ব্যবহৃত হয়। দ্য ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের নাম্বার অনুযায়ী কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখব। চলো দেখে নিই। এক্সাম্পলটি দেখো, দ্য ফ্লাওয়ার ইজ রেড। এই সেন্টেন্সটিতে দ্য ফ্লাওয়ার হলো একটি সাবজেক্ট এবং এটা একটি সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টের একটি সিঙ্গুলার নাম্বার, এবং এখানে ইজ হলো একটি সিঙ্গুলার ভার্ব।
আরো একটি এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি দেখব? দ্য ফ্লাওয়ার্স আর রেড। দ্য ফ্লাওয়ার্স আর রেড। এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি আমরা দ্য ফ্লাওয়ার্স এখানে একটি সাবজেক্ট, যেটি একটি প্লুরাল সাবজেক্টকে ইন্ডিকেট করছে, এবং এটি একটি প্লুরাল নাম্বার। সাবজেক্ট হিসেবে এটি একটি প্লুরাল নাম্বার, সেজন্য ভার্বটিও আমরা এখানে প্লুরাল হিসেবে আর কে ইউজ করেছি। চলো তাহলে নেক্সট পয়েন্টে দেখি। দ্য ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য পার্সন অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ ভার্ব কিভাবে সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। দেখো এক্সাম্পলটি দেখো, শি ডাজ এ লট অফ ওয়ার্ক এভরিডে। এখানে শি হলো একটি সাবজেক্ট এবং এখানে একটি প্রোনাউন হিসাবে ইউজ হয়েছে, এবং পার্সন হিসেবে যদি আমরা বলি এটি একটি থার্ড পার্সন। এবং যেহেতু এখানে একটি মাত্র মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, তাই এটি সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হয়েছে। আর আমরা তো জানি সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তার ভার্বটিকেও আমরা সিঙ্গুলার হিসেবেই ইউজ করি। সো এখানে ডাজ হলো একটি সিঙ্গুলার ভার্ব। ওকে, চলো নেক্সট একটি এক্সাম্পল আমরা দেখে নিই। উই ডু এ লট অফ ওয়ার্ক এভরিডে। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে উই এখানে একটি সাবজেক্ট, যেটি এখানে প্লুরাল সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, এবং পার্সনের হিসেবে যদি বলা হয় তাহলে অবশ্যই এটি একটি ফার্স্ট পার্সন। সেজন্য ভার্বটিকে আমরা এখানে প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল হিসেবে ইউজ করেছি, অর্থাৎ ডু। ডু হলো এখানে একটি প্লুরাল ভার্ব। In the previous examples, we saw that the agreement was only between subject and verb, but now we will see that the agreement is among all the parts of speech of the sentence. অর্থাৎ আমরা শুধু জানি যে সেন্টেন্স মানেই হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট, কিন্তু সত্যি কি আদৌ তাই? একদমই নয়। কেননা একটা সেন্টেন্স শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব নিয়েই গঠিত হয় না, সেন্টেন্সে আরো আরো অনেক পার্ট থেকে থাকে। তো যদি দেখা হয় তো দেখব সেন্টেন্সের এগ্রিমেন্টের জন্য শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বই মূল ভূমিকা গ্রহণ করে না, সেন্টেন্সের প্রত্যেকটি পার্টই এই এগ্রিমেন্টের অংশগ্রহণ করে। তো আমার মনে হয় এই বিষয়টির নাম শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই যথাযথ নয়। অর্থাৎ এই টপিকটিকে যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না বলে যদি সিনট্যাক্স বলতাম, অর্থাৎ হোয়াট ডু উই মিন বাই সিনট্যাক্স। সিনট্যাক্স তাহলে কি? Syntax is the rule that govern the idea in which words or element combine to form a phrase, clause or a sentence is called syntax. অর্থাৎ সিনট্যাক্স হলো এখানে একটি গ্রামাটিক্যাল রুল, যে রুলটি বর্ণিত রয়েছে, যেখানে আমরা দেখব যে রুলের মধ্যে দিয়ে কোনো সেন্টেন্স, ফ্রেজ বা ক্লজ গঠিত হয়, কমপ্লিটলি কোনো সেন্টেন্স, ফ্রেজ বা ক্লজ গঠিত হয়, আর এই রুলটিকে আমরা সিনট্যাক্স বলবো। তো চলো দেখে নিই এই সিনট্যাক্সের রুলটি কিভাবে কার্যকারিতা রয়েছে। আমরা দেখব যে সেন্টেন্সের ভার্ব কিভাবে অ্যাডভার্ব অনুযায়ী পরিবর্তিত হয়। দ্যাট মিন্স দ্য ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভার্ব। দেখো এক্সাম্পলটি যদি বলা হয় উই প্লেড ফুটবল ইয়েস্টারডে। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ভার্ব ইউজ করা হয়েছে প্লেড, এবং এখানে সাবজেক্ট রূপে রয়েছে উই, এবং আরও একটি ওয়ার্ড যেখানে রয়েছে সেটা হলো ইয়েস্টারডে। নেক্সট এক্সাম্পলটি দেখো, উই উইল প্লে ফুটবল টুমোরো। কি দেখে তো বুঝতেই পারছো দুটো সেন্টেন্সের সাবজেক্টই কিন্তু সেম। তাহলে সাবজেক্ট সেম এবং তাদের নাম্বার এবং পার্সনও সেম, কিন্তু দেখো এখানে ভার্বটি কিন্তু তাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ইউজ হয়নি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সে দুটো আলাদা আলাদা অ্যাডভার্ব রয়েছে, এবং এখানে এই অ্যাডভার্ব দুটোই কিন্তু ভার্বটিকে জাজ করছে। অর্থাৎ অ্যাডভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে ভার্বটি ইউজ করা হয়েছে। দেখো প্রথম সেন্টেন্সটিতে ইয়েস্টারডে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে টুমোরো, এই দুটো অ্যাডভার্ব কিন্তু সেন্টেন্সের ভার্ব দুটোকে পুরোপুরিভাবে চেঞ্জ করে দিয়েছে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে সেন্টেন্সের ভার্ব কিন্তু শুধুমাত্র সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট নয়, সেন্টেন্সের ভার্ব অ্যাডভার্বের সঙ্গেও তার একটা এগ্রিমেন্ট থাকতেই পারে। ওকে, তো এবার আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেশ কিছু ইম্পর্টেন্ট রুলস দেখে নিই। দেখো রুল নাম্বার 1, if the subject of a sentence is singular noun then it takes a singular verb। অর্থাৎ
যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার নাউন হবে তখন তার ভার্বটি আমরা সিঙ্গুলার হিসেবেই ইউজ করব। এক্সাম্পল দেখো, কাপিল ইজ অলওয়েজ পাংচুয়াল। হেয়ার কাপিল একটি সিঙ্গুলার নাউন এবং এখানে ইজ হলো একটি সিঙ্গুলার ভার্ব। নেক্সট এক্সাম্পলটি দেখো, সায়নী হ্যাজ এ নিউ কার। এখানে সায়নী হলো একটি সিঙ্গুলার নাউন এবং হ্যাজ হলো এখানে একটি সিঙ্গুলার ভার্ব। নেক্সট রুলটি দেখো, দেখো রুল নাম্বার 2 কি বলা হয়েছে, ইফ টু সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ট উইথ অ্যান্ড দেন দ্য ভার্ব ইজ প্লুরাল। অর্থাৎ কি, যখন দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। বোঝা গেল? দেখো এক্সাম্পল, রোহান অ্যান্ড পায়েল হ্যাভ গান হোম। এখানে আমরা দেখতে পাচ্ছি রোহান একটি সিঙ্গুলার নাউন এবং পায়েল আরও একটি সিঙ্গুলার নাউন। এই দুটো সিঙ্গুলার নাউনকে অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত করে একটি কম্পাউন্ড নাউন তৈরি করা হয়েছে এবং সেটি একটি একত্রিত হয়ে একটি প্লুরাল নাউন গঠন করেছে এবং যে কারণে আমরা প্লুরাল সাবজেক্টের জন্য একটি প্লুরাল ভার্ব অর্থাৎ হ্যাভকে এখানে আমরা ইউজ করেছি। ওকে, নেক্সট আরও একটি এক্সাম্পল দেখো, এ ল্যাপটপ অ্যান্ড এ প্রিন্টার হ্যাভ বিন বট। অর্থাৎ এখানেও তাই, এ ল্যাপটপ অ্যান্ড এ প্রিন্টার এই দুটো সিঙ্গুলার নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে এবং যেটি একটি প্লুরাল নাউন তৈরি করেছে এবং সেই জন্য সাবজেক্ট অনুযায়ী ভার্বটিও আমাদের এখানে প্লুরাল হয়েছে। ওকে, নেক্সট আমাদের রুল নাম্বার 3। রুল নাম্বার 3 কি বলা হয়েছে, ইফ টু সিঙ্গুলার নাউন্স আর জয়েন্ড উইথ অ্যান্ড to express something about a person, thing or a single idea, then singular verb is used. অর্থাৎ কি, যখন দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো একটা সিঙ্গেল আইডিয়া সম্পর্কে ধারণা দেয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে ইউজ করে থাকি। দেখো এক্সাম্পল, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য প্লেয়ার হ্যাজ কাম টু দ্য ফিল্ড। দেখো খুব ভালোভাবে লক্ষ্য করবে এই এক্সাম্পলটি, দ্য ক্যাপ্টেন অ্যান্ড প্লেয়ার। এখানে দ্য ক্যাপ্টেন এবং প্লেয়ার দুটো আলাদা আলাদা সাবজেক্ট, কিন্তু এখানে এই সাবজেক্ট দুটি একজন ব্যক্তিকেই ইন্ডিকেট করছে, অর্থাৎ এখানে ক্যাপ্টেন এবং প্লেয়ার একই ব্যক্তি। ওকে, সেক্ষেত্রে আমরা বলাই হয়েছে রুলে কোনো একজন ব্যক্তি সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা দেবে তখন সেক্ষেত্রে সেই নাউন দুটো একত্রিত হয়ে একটা সিঙ্গেল আইডিয়া ধারণ করে এবং সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গুলার নাউনকে ইউজ করে থাকি। তাহলে এখানে হ্যাজ সিঙ্গুলার ভার্বটি ইউজ হয়েছে এই টোটাল দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য প্লেয়ার এই সিঙ্গেল সাবজেক্টের জন্য। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ দ্য মেজর কজ অফ অ্যাক্সিডেন্টস। এক্ষেত্রেও ঠিক তাই, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এই দুটো সুন্দর জিরেন্ট একত্রিত হয়ে যুক্ত হয়ে একটা সিঙ্গেল ধারণা দিচ্ছে এবং এটা একটা সিঙ্গেল নাউন বা সিঙ্গুলার নাউনকে তৈরি করেছে, যে ধরুন আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইজকে ইউজ করেছি। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট রুল নাম্বার 4, if the subjects are joined with not but or not, then the verb follows that subject in which the word not doesn't precede the subject. অর্থাৎ কি, যখন কোনো সাবজেক্টস নট বাট অথবা নট দ্বারা যুক্ত হয় তখন সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টটিকেই প্রায়োরিটি দেই যে সাবজেক্টের সঙ্গে নট কথাটা যুক্ত থাকে না। চলো এক্সাম্পল দেখে আমরা বুঝি যে ব্যাপারটা, নট শি বাট হার ফ্রেন্ডস আর গিলটি। অর্থাৎ কি বলা হলো, যখন সাবজেক্টের সঙ্গে নট কথাটা যুক্ত থাকবে সেই সাবজেক্টটিকে আমরা সাবজেক্ট হিসেবে গ্র্যান্ট করব না, অর্থাৎ এখানে শি এর সঙ্গে নট যুক্ত রয়েছে, অর্থাৎ এই শি অনুযায়ী এখানে আমরা ভার্বটাকে ইউজ করব না, অর্থাৎ ভার্ব ইউজ হবে আমাদের এখানে হার ফ্রেন্ডস অনুযায়ী। হার ফ্রেন্ডস এখানে প্লুরাল, সো আমাদের ভার্বটিও এখানে প্লুরাল। ওকে, নেক্সট আরো একটি এক্সাম্পল দেখো, হি নট হিজ ফ্রেন্ডস হ্যাজ গট দ্য জব। এখানেও আমরা দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি, হি এবং হিজ ফ্রেন্ডস। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে হিজ ফ্রেন্ডস এর আগে নট যুক্ত রয়েছে, সো এখানে আমরা এই হিজ ফ্রেন্ডসকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব না বা সাবজেক্ট হিসেবে এটা আমরা ইউজ হবে না এখানে। তো এখানে সাবজেক্ট এখানে আমরা হি এবং হি এর জন্য হি সিঙ্গুলার, তাই এখানে
সাবজেক্ট সিঙ্গুলারের জন্য ভার্বটিও আমাদের এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, তো আশা করছি বিষয়টি পুরোপুরি বোঝা গিয়েছে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।